আসলে এখনো বিকাশমান, যেটাকে আমরা ইংলিশে বলি ইভলভিং সিনারিও। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত ইকোনমিক ইমার্জেন্সি পাওয়ার অ্যাক্টের অধীনে যে আগে যে ট্যারিফটা ধার্য হয়েছিল সেটাকে যখন মেনটেনেবল না ডিক্লেয়ার করে ঘোষণা করে পরবর্তীতে ইউএস গভর্নমেন্ট সেকশন 122-এর অধীনে প্রথমে 10, তারপরে ইউনিভার্সাল সবার জন্য, এটা বাংলাদেশের জন্য না, সব দেশের জন্যই 15% ট্যারিফ ঘোষণা করেছে। আমরা ঘোষণা শুনেছি, কিন্তু আমরা তো ইন রাইটিং এখনো কিছু পাইনি। আর সেকশন 122 যেটা আইনি ব্যাখ্যা যেটা আছে, ধারা যেটা, সেটা হলো যে এটি সর্বোচ্চ 150 দিনের ভিতরে এটা তাদের ইউএস কংগ্রেস কর্তৃক রেটিফাই হতে হবে। তো আর বাদ বাকি তো টিভিতে, পেপার, পত্রিকা, ফেসবুকে আপনারা যে দেখছেন আমরাও সেটা দেখছি। আমাদের কাছে সরকারি পর্যায়ে কোনো ক্লারিফিকেশন আসেনি বা কোনো ইন রাইটিং কিছু আসেনি। তো সিনারিওটা আমি আবারও বলবো, এটা একটা বিকাশমান অবস্থান। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা হয়েছে বিগত সরকার কয়েকদিন আগে করেছে, সেটির ব্যাপারে এখনো আপনাদেরকে বলার মতো আমাদের কোনো অবস্থান তৈরি হয়নি। আমরা দেখছি এটার পক্ষে বিপক্ষে কি আছে। চুক্তি তো মানে চুক্তির বিভিন্ন ধারা থাকে, সবগুলি যে পক্ষে থাকে তা না, সবগুলি যে বিপক্ষে থাকে তাও না। এটা দেখবো, তারপরে আমরা একটা আমাদের করণীয় ঠিক আগের যে চুক্তি ছিল সেই চুক্তি যদি কেউ বাদ দিতে চায় সেক্ষেত্রে আরো অতিরিক্ত শুল্ক আরোপ করবে, এরকম একটা হুমকিও ইতিমধ্যে তিনি দিয়েছেন। তাহলে কি আপনাদের যে চুক্তি হয়েছিল এর আগে 9 তারিখে যেটা হয়েছে, এটাকে আপনারা কন্টিনিউ করবেন নাকি এই জায়গাটা আসলে কি ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন? একটা চুক্তি হওয়ার পরে সেটা বলবৎ হওয়ার জন্য মাঝখানে বেশ কিছু প্রসেস থাকে। আর আমি আবারও বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ট্যারিফের বিষয়টা এখনো ইভলভিং, বিকাশমান। তো যে জিনিসটা এখনো বিকাশমান, সেই সময় আমি কোনো মন্তব্য করতে চাই না। এটা জন্য সময় নেবেন কোনো, যে এইটা দেখার জন্য বা এই সময়ের মধ্যে আমরা আবার জানাবো বা এই চুক্তির বিষয়ে? না, এরকম আমি আপনাকে দিন তারিখ বেঁধে দিব না। আমরা দেখবো, আমাদের সামনে তো মাত্র তো গতকাল আসলামই, আমরা দায়িত্ব নিলাম। আপনাদের মানে এটা একটা মেটাফোর আর কি। গতকাল যে চুক্তিটা হয়েছে সেটা তো বাস্তবায়নের দিকে যাচ্ছে কিনা, মানে যেটা মানে অন্তর্বর্তী সরকার যেটা করলো আর কি, স্বাক্ষর শেষ। আমার কথাটা ছিল যে এই বিষয়টা এখনো ইভলভিং একটা সিনারিও, হ্যাঁ। তো সেই জন্য বিকাশমান একটা পরিস্থিতিতে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, এরকম একটা সেন্সিটিভ আন্তর্দেশীয় সম্পর্কের ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে, আপনারা দয়া করে মন্তব্যের জন্য জোরাজুরি করবেন না। এখানে সবাই আমরা দেশপ্রেমিক মানুষ। আমার একটা প্রশ্ন আছে। ওনাদের দিক থেকে কোনো প্রস্তাবনা ছিল কিনা আপনাকে? সরি, আবার বলেন। আজকে এখানে অনেক ব্যবসায়ী প্রতিনিধিকে আমরা দেখেছি, ব্যবসায়ী প্রতিনিধিদের দিক থেকে কোনো ধরনের প্রস্তাবনা ছিল? না, আমরা ব্যবসায়ী প্রতিনিধিদের আমরা ডেকেছি অনেক একটা বড় রেঞ্জের আলাপের জন্য। এটা এখানে বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা ছিলেন। প্রত্যেকটা সেক্টরই তো বাংলাদেশে বিভিন্ন সমস্যা আছে। শিল্পের ক্ষেত্রে সমস্যা আছে, বস্ত্র শিল্পের ক্ষেত্রে সমস্যা আছে, কিভাবে আমরা রপ্তানি আগামী দিন বেগবান করবো সেগুলি নিয়ে বিভিন্ন সেক্টরে বিভিন্ন প্রস্তাবনা আছে, ফার্মাসিউটিক্যালস আছে। এইভাবে একটা ব্রড রেঞ্জের আলাপের জন্য আমরা বসেছি। আর বাণিজ্য মন্ত্রণালয়ে জন্য খুব ভালো হতো যদি আমরা প্রত্যেকটা সেক্টরকে আলাদা আলাদা নিয়ে বসতে পারতাম। সেটা আমরা বসবো আগামী দিন, কিন্তু যেহেতু রোজা রমজানের দিন আমাদের আরো বিভিন্ন প্রায়োরিটি আছে, তো সেই জন্য তারা যেন দূরত্ব অনুভব না করেন, এই জন্য বিভিন্ন সেক্টরের লিডিং মানে নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে আমরা আজকে বসেছি। এটা কোনো বিশেষ বিষয় আলোচনার জন্য ব্যাপারটা সেটা। মাননীয় মন্ত্রী, আপনি নিশ্চয়ই গতকাল একটা ছবি আপনি মেটাফোরই বললেন যে একদিন এসে আসছেন, যদিও বেশি দিন হলে 3-4 দিন হলো অফিস করছেন। এখনকার বাজার পরিস্থিতি, আপনি এর ভিতরে বাজারও গিয়েছেন, কারণ রোজার ভিতরে অনেক পণ্যের জিনিস, কিছু পণ্য স্বাভাবিক থাকলে আকাশ ছোঁয়া কিছু আছে সাধারণ মানুষের নাগালের বাইরে। গতকাল একটা ছবি আসছে যে টিসিবি পণ্য করতে গিয়ে দুজন নারী পড়ে যাচ্ছিল। এই চিত্রগুলো মানুষের মধ্যে খুব টাচ করে। এই বিষয়গুলো আপনি দেখেছেন কিনা বা কি করবেন আপনার কোনো চিন্তা করেন? আমি টিসিবির বাজার পরিস্থিতিটা আমি আপনাকে বলি। প্রথমত বাণিজ্য মন্ত্রণালয় যে পণ্যগুলি বাইরে থেকে এনে মার্কেটটাকে সাপোর্ট করে যেন মার্কেট স্থিতিশীল থেকে, সেই পণ্যগুলি স্থিতিশীল আছে, সেই পণ্যের মূল্যগুলি স্থিতিশীল আছে। আরেকটা হলো
কিছু কনসপিকিউয়াস কনজাম্পশন থাকে, হ্যাঁ, যেমন রোজার আগের দিনই বা রোজার 2-3 দিন আগে আমরা একসাথে 1 মাসের বাজার করি, তো এটার তাৎক্ষণিক কিছু প্রভাব মার্কেটে পড়ে। আরেকটা জিনিস হচ্ছে, এত মানুষের দেশ, সবাই যে খুব রেশনাল ব্যবহার করবে সেটা তো আশা করা যায় না। তো বিক্রেতাদের মধ্যেও কেউ কেউ থাকেন যারা পরিস্থিতির বা বিভিন্ন শূন্যতার সুযোগ নেওয়ার চেষ্টা করেন। আপনি লেবুর ক্ষেত্রেই দেখেন, রোজা মাসে লেবু শরবত খাবে, এটা একটা স্বাভাবিক কনজাম্পশন। আগের দিনও যে চাহিদাটা থাকে না, ঠিক রোজার প্রথম দিন থেকে সেই চাহিদাটা হঠাৎ করে লাফ দেয়, জাম্প করে। 40-50 টাকার লেবু 120 টাকায় যাওয়ার কোন কারণ ছিল না, এবং 3 দিনের মাথায় আবার সেটা কিন্তু 50 টাকাতে ফেরত এসেছে। তার মানে প্রকৃত কোনো গ্যাপ ছিল না, যেটি ছিল হয়তো কিছু মানুষ সুযোগটা নেওয়ার চেষ্টা করেছে। তো এমনি বাজার স্থিতিশীল আছে। আর আপনি বিশেষত টিসিবি ট্রাকের সাথে যে ঘটনাটা বললেন, অত্যন্ত দুঃখজনক। মানে এরকম কিছু ঘটনা মানে দেখা মাত্রই সবার মন খারাপ হয়ে যায়, এরকম একটা ঘটনা। এগুলি হওয়া উচিত না। যারাই ট্রাক সেলের সাথে জড়িত বিভিন্ন জায়গায়, তারা সচেতন থাকবেন যাতে এই জাতীয় অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এটাই আমার সবার প্রতি, আমার কর্মকর্তাদের প্রতি আমার সেটাই নির্দেশ, আর সংশ্লিষ্ট সবার প্রতি আমার সেটাই নির্দেশ। আপনারা কি মিনিস্টার আপনাদের ক্যাবিনেটে বলেছিলেন যে চাঁদাবাজির যে বিষয়টা, আমরা বহুদিন থেকে কাজ করি, পণ্য পরিবহনে বড় সমস্যা হচ্ছে ঘাটে ঘাটে চাঁদা দিতে হয়, সেটা ঢাকায় এসে পৌঁছাতে কয়েক হাত দাম বেড়ে যায়, কৃষকরা সেই টাকাটা পান না। আগের অনেক মিনিস্টার অনেক আশ্বাস দিয়েছিলেন, আপনি আসলে এটা বন্ধ করতে পারবেন কিনা বা কি কোনো পদক্ষেপ নেবেন কিনা? আশ্বাসে তো কাজ হয় নাই না, সুতরাং আপনি আমার থেকে আর আশ্বাস নিয়েন না, অপেক্ষা করেন, আপনাকে ইনশাল্লাহ আমি কাজ করব। মাননীয় মন্ত্রী, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই যে আমরা যে ইউএস এর সাথে যে টেরিফ নিয়ে আলোচনা করলাম, নেগোসিয়েশন করলাম, তো সন্দীপ স্যারও আছেন, উনি হি ওয়াজ দ্য মেইন পারসন। তো এই যে আমরা এত দ্রুত কেন এটা করে ফেললাম, আমরা কেন নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করলাম না 1 দিন 2 দিন 3 দিনের জন্য? তো এইটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে আমরা বারবারই বলতেছি যে যেহেতু এটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, বাংলাদেশ কেন নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেও এটা সাইন করতে গিয়েছিল? আরেকটা হচ্ছে যে আমরা যেসব রেসিপ্রোকাল টেরিফ এগ্রিমেন্ট যেটা, সেটা তো বাতিল করলো কোর্ট, কিন্তু যেসব জিনিস আনার বা ক্রয় করার যে কমিটমেন্ট ছিল, সেইগুলোকে এখনো আমাদের কিনতে হবে কিনা? 3টা প্রশ্নের উত্তর দিবেন প্লিজ। না শুনেন, উত্তর যাই বলবো আমি বলবো, মন্ত্রণালয়ে আমি প্রথম কথা হলো, নন ডিসক্লোজার এগ্রিমেন্টটা ছিল চুক্তির আলাপ আলোচনাকালীন সময়, মানে ডিউরিং দি নেগোসিয়েশন পিরিয়ড। আর দ্বিতীয়ত, এই চুক্তির বিষয়ে আমি প্রথমেই আপনাদের অনুরোধ করেছি, চুক্তিটা একটা সেন্সিটিভ ইস্যু, দেশটাও সেন্সিটিভ একটা দেশ আমাদের জন্য, বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ পৃথিবীর মধ্যে। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এই বিকাশমান পরিস্থিতিতে যখন দি সিচুয়েশন ইজ ভেরি মাচ ইভলভিং, আমার অনুরোধ আপনারা দয়া করে এই বিষয়ে মন্তব্যের জন্য জোরাজোরি করবেন না। আমরা সবাই এখানে দেশের দরদি মানুষ, সবাই আপনারা আমার সামনে যারা আছেন, আমরা একটু অবস্থান গ্রহণের ক্ষেত্রে, আমাদের মন্তব্যের ক্ষেত্রে এই বিষয়ে একটু সতর্ক থাকি। একটা বিষয় একটু জানার দরকার ছিল, সেটা হচ্ছে যেহেতু আগের 19% রহিত হয়ে গেছে ইতিমধ্যে তাদের আলোচনার মাধ্যমে, এখন 10%, এটা কি আসলে আমাদের রপ্তানির জন্য সুবিধাজনক মনে করছেন আপনারা? 19% যেটা ছিল, সেটি ছিল বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন রেসিপ্রোকাল ডিউটি ছিল, মানে ট্যারিফ ছিল। আর এখন যেটা 15%, সেটা হচ্ছে অ্যাক্রস দ্য বোর্ড, মানে সবার জন্য 15%। বাংলাদেশের জন্য যেমন 15%, ফিজির ক্ষেত্রে 15%, অন্য দেশের ক্ষেত্রে 15%। যে আইনের বলে আগের ট্যারিফটা ধার্য হয়েছিল, সেই আইন সেই ট্যারিফটাকে সাপোর্ট করে নেয়, সুতরাং সেটা অবৈধ। এখন নতুন যেটা, যে সেকশন 122 অধীনে যেটা করা হয়েছে, সেখানে অ্যাক্রস দ্য বোর্ড সবার জন্যই, এবং একই ট্যারিফ। এখন সবার জন্য একই ট্যারিফ, এটা সুবিধা অসুবিধা সেটা আপনি নিজেই ব্যাখ্যা করুন। একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন, সেটা হচ্ছে যে বাণিজ্য মন্ত্রণালয় কিছু পলিটিক্যাল পার্টির সাথে কনসাল্ট করেছিল বিফোর সাইনিং দ্য এগ্রিমেন্ট, সেখানে কি বিএনপি দলীয় দল হিসেবে বিএনপি দলের সাথে কি কনসাল্ট করতে চলবে না চুক্তি করার আগে? না, আমার জানার মতে সেরকম কোনো কনসাল্ট হয়।